বেনারস প্রাচীন নাম হল কাশী। এই কাশী ভারতবর্ষের অতি প্রাচীন এক পবিত্র তীর্থক্ষেত্র। এখানে অধিষ্ঠিত বাবা বিশ্বনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নগরীকে হিন্দু ধর্মের মুখ্য নগরী হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় স্বয়ং মহাদেব এই নগরীকে তার ত্রিশূলের ওপর ধারণ করে রেখেছেন। এও বিশ্বাস করা হয় এখানে মৃত্যুবরণ করলে আত্মা মোক্ষ লাভ করে। তাই তো কাশী হল মোক্ষ নগরী। স্কন্দপুরাণ, কাশীখণ্ড ও অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে কাশীর মাহাত্ম্য বর্ণনা পাওয়া যায়। কাশী বিশ্বনাথ মন্দিরে অধিষ্ঠিত জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য সারা বছর দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও তীর্থযাত্রী এখানে আসেন। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত বারাণসীর ঘাটগুলো এই শহরের ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে। বিশেষত দশাশ্বমেধ ঘাট সম্বন্ধে প্রচলিত আছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আবার মণিকর্ণিকা ঘাটকে হিন্দু ধর্মের মহাশ্মশান হিসেবে গণ্য করা হয়। এখানে মাতা পার্বতীর কর্ণফুল পড়েছিল বলে পৌরাণিক কাহিনীতে প্রচলিত আছে। বিকালে নৌকো ভ্রমণ করার সময় পরপর ঘাটগুলোর সৌন্দর্য এবং সন্ধ্যায় মনোমুগ্ধকর গঙ্গা আরতি এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এখানকার আধ্যাত্মিকতা, পৌরাণিক ঐতিহ্য এবং মোক্ষদায়িনী মা গঙ্গার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানেই বেরিয়ে পড়েছিলাম কাশীর উদ্দেশ্যে। তাহলে আজ আমার যাত্রা শুরু করি হাওড়া স্টেশন থেকে। আমি হাওড়া স্টেশন থেকে রাত 7:55 13047 বিভূতি এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনটি নির্দিষ্ট সময় ছেড়ে এক রাত কাটিয়ে পরদিন সকাল 9:45 আমাদেরকে বারাণসী স্টেশনে নামিয়ে দিল। এই এখন এসে পৌঁছলাম বারাণসী স্টেশনে। এবারে এখান থেকে টোটো করে যাব একদম দশাশ্বমেধ ঘাটের কাছে। ওখানে গিয়ে আজকে রাত্রেবেলা থাকার একটা ব্যবস্থা করতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমার মতন প্রচুর যাত্রী এসেছেন বাবা বিশ্বনাথকে দর্শন করতে। হেঁটে এগিয়ে চললাম অটো বা টোটো ধরবো বলে। আমার উদ্দেশ্য এখন দশাশ্বমেধ ঘাটের কাছে। দশাশ্বমেধ ঘাট জানায় কেতা 150 রুপিয়া রিজার্ভ। আমি স্টেশনের সামনে ফ্লাইওভারের নিচ থেকে একটা টোটো ধরলাম। টোটো গধুলিয়া চকের আগে পিডিআর মোড় পর্যন্ত যাবে। টোটোতে মাথাপিছু ভাড়া পড়ল 30 টাকা করে। স্টেশন থেকে পিডিআরের দূরত্ব মোটামুটি 4 কিলোমিটার। টোটোতে সময় লাগবে মিনিট 20। আমি বাবা মহাদেবের শহরকে দেখতে দেখতে এগোতে থাকলাম। এসে পৌঁছে গেলাম পিডিআরে। এখান থেকে সোজা হচ্ছে গধুলিয়া চক। হাঁটতে হাঁটতে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে, কারণ ওই দিকে হোটেল নেওয়ার ইচ্ছা আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। আমার কাছে এখানে থাকাটাই সব থেকে সুবিধার। এবারে বারাণসীতে আমার আস্তানা স্বস্তিক গেস্ট হাউস। বারাণসীর ঐতিহ্যবাহী পুরনো বাড়িগুলো এখন অনেকগুলোই গেস্ট হাউস। এই হলো আমার থাকার ঘর। সিঙ্গেল বেডরুম, ভাড়া পড়ল মাত্র 300 টাকা প্রতিদিন। এখানে ডবল বেডরুমও আছে। কিতনা লেতে হ্যাঁ আপ? 700। অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। তার ভাড়া হচ্ছে 700 টাকা করে। এখন বাজে বেলা 12টা। এখন আমার গন্তব্য হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাওয়া এবং বাবা বিশ্বনাথকে একটু পুজো দেওয়া। চলুন যাওয়া যাক। গেস্ট হাউস থেকে হেঁটে প্রথমেই এলাম গধুলিয়া চকে।
সেখান থেকে ডান দিকে ঘুরে চললাম কাশী বিশ্বনাথ করিডোর ধরে। পুজো দেওয়ার জন্য দুপুরবেলা যাওয়ার কারণ হচ্ছে দুপুরবেলাতে কিন্তু মন্দিরে ভিড় অনেকটা কম থাকে, সকাল থেকে খুব ভিড় থাকে, যত বেলা বাড়তে থাকে কিছুটা কমে। এখন আশা রাখি অনেকটাই কম থাকবে। সামনে আরও কিছুটা হেঁটে এগিয়ে চললাম। এই যে আমি এসে পৌঁছে গেছি 4 নম্বর প্রবেশদ্বারে। এইখান দিয়ে প্রবেশ পথ, কিন্তু আমি যাব মণিকর্ণিকা ঘাটের একটু আগে ছোট একটা গেট দিয়ে, ওটাও 4 নম্বর গেটেরই অংশ। এই গেট দিয়েই কিন্তু ভিআইপিরা দর্শনের জন্য মন্দিরে ঢুকতে পারেন। আমি এখানকার দোকানের লকারে ক্যামেরা জমা করে রাখলাম। ক্যামেরার জন্য ভাড়া পড়ল 100 টাকা। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির কম্পাউন্ডে। কাশীর সৌন্দর্য মূলত প্রকৃতি, মা গঙ্গা এবং বাবা বিশ্বনাথের আধ্যাত্মিকতার সঙ্গে হাজার বছরের সংস্কৃতির এক অসাধারণ মিলন। উত্তরমুখী প্রবাহিত মা গঙ্গা নদী কাশীকে এক অনন্য পবিত্রতা এনে দিয়েছে। ভারতের খুব কম জায়গাতেই গঙ্গা নদী উত্তর দিকে প্রবাহিত হয়। 2021 সালে উদ্বোধন হওয়া কাশী বিশ্বনাথ ধাম করিডোর কাশীর রূপ সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি গঙ্গাদ্বারের দিক দিয়ে মন্দিরের দিকে এগোতে থাকলাম। বর্তমানে মন্দির কমিটি এই দ্বারটিকে ভৈরব দ্বার নামেও উল্লেখ করেছেন। এই দিকে বেশ কয়েকটি সিঁড়ি ভাঙতে হয়। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে পড়বে তীর্থ সংস্কারক রাজমাতা অহল্যাবাই হোলকারের মূর্তি। মন্দির কম্পাউন্ডটি আয়তনে বিশাল আকার। ভক্তদের জন্য এখানে সমস্ত সুবিধার ব্যবস্থা আছে। প্রথমেই চললাম সুপ্রাচীন পাঁচচূড়া বিশিষ্ট মন্ধাত্তেশ্বর মহাদেব মন্দির দর্শনে। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে 5টি শিবলিঙ্গ বিরাজমান, যা অনেক সাধক ও ভক্তের মতে মানবদেহ ও বিশ্বব্রহ্মাণ্ডের 5টি তত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশের প্রতীক। এই মন্দিরটি প্রভু শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ সূর্যবংশীয় রাজা মান্ধাত্তা স্থাপন করেছিলেন এবং তিনি পুজো করতেন বলে এই মন্দিরকে মান্ধাত্তেশ্বর মহাদেব মন্দির বলা হয়। মান্ধাত্তেশ্বর মহাদেব মন্দির থেকে আরেকটু এগিয়ে মূল মন্দিরের গেটের সামনেই ডান দিকে রয়েছে মনোকামনেশ্বর শিবলিঙ্গ ও চন্দনেশ্বর মহাদেব মন্দির। মনে করা হয় রাজা চন্দ্রগুপ্ত এই মন্দির স্থাপন করেছিলেন। রাজা চন্দ্রগুপ্তের মনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নাম হয়েছে মনোকামনেশ্বর মহাদেব। ভক্তদের বিশ্বাস, আজও এই মন্দিরে বেলপাতা ও জল দিয়ে পুজো দিলে স্বয়ং মহাদেব মনোকামনা পূর্ণ করে থাকেন। এইবারে চললাম মূল মন্দির দর্শন করতে। এখানে ভীষণভাবে সিকিউরিটি চেক হয়ে থাকে। ফোন ছাড়া আর কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ভেতরে ঢোকা যায় না। আমি সব ফর্মালিটিস কমপ্লিট করে মূল মন্দির কম্পাউন্ডে ঢুকলাম। এই হলো বিশ্বের নাথ, সর্বদেবতার সেরা বাবা বিশ্বনাথ। এখানেই স্বয়ং মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠান করছেন। পৌরাণিক ইতিহাস বলে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক শুরু হয়। তখন অসীম আলোর স্তম্ভ রূপে ভগবান শিব আবির্ভূত হন। তখন ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণুকে বলেন, যে এই স্তম্ভের শেষ পর্যন্ত খুঁজে বার করতে পারবে সেই হবে শ্রেষ্ঠ। তখন ব্রহ্মাদেব ওপর দিকে এবং বিষ্ণুদেব নিচের প্রান্তে খুঁজতে যান, কিন্তু কেউই শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে পাননি। সেই অনন্ত জ্যোতির্রূপী জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। কাশী বিশ্বনাথ সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম।
বহু প্রাচীনকাল থেকেই এই স্থানে বাবা বিশ্বনাথের মন্দির ছিল, কিন্তু 1100 থেকে 1700 শতকে বারবার মুসলিম হানায় সেই প্রাচীন মন্দির ধ্বংস হয়। হিউয়েংসাংয়ের বিবরণীতেও সেই মন্দিরের কথা উল্লেখ করা আছে। বর্তমানের এই কাশী বিশ্বনাথ মন্দির 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করান। এটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরের ঠিক কাছেই। গর্ভমন্দিরে বাবা মহাদেব অধিষ্ঠান করছেন। মন্দিরটি নাগর শৈলীতে করা। এই মন্দিরে 1835 সালে মহারাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়ার অংশে সোনা দিয়ে মুড়ে দেন। সেই স্বর্ণমণ্ডিত চূড়া আজ কাশী বিশ্বনাথ মন্দিরের এক ঐতিহ্য। এই জায়গার ভেতরে আর ফোন নিয়ে যাওয়া যায় না, তাই আপনাদেরকে এখান থেকেই দর্শন করালাম। পাশেই রয়েছে বিতর্কিত জ্ঞানব্যাপী মসজিদ। আমি গর্ভমন্দিরে ঢুকে বাবা বিশ্বনাথকে দর্শন করলাম। পেয়েছিলাম অকল্পনীয় শান্তি ও মানসিক শক্তি। এই অনুভূতি বলে বোঝানোর নয়। বাবা বিশ্বনাথকে দর্শন করে বেরোলাম। অপূর্ব অপূর্ব সুন্দর, যে মনটা যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। অপূর্ব। চলুন এবারে মা অন্নপূর্ণার কাছে যাই। পাশেই আছে মা অন্নপূর্ণা মন্দির, চলুন যাওয়া যাক। গলিপথে কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম মা অন্নপূর্ণা মন্দিরে। কাশীর বিশ্বনাথ দর্শনকে অনেক ভক্ত সম্পূর্ণ বলে মনে করেন যখন বিশ্বনাথ দর্শনের সাথে মা অন্নপূর্ণার দর্শন হয়। স্বয়ং মহাদেব হলেন জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক, আর মা অন্নপূর্ণা হলেন জীবন ধারণ, করুণা ও মাতৃত্বের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে স্বয়ং মহাদেব একদিন মাতা পার্বতীকে বলেন যে এই জগৎ মায়াময়, এমনকি খাদ্য মায়া মাত্র। তখন মাতা পার্বতী পৃথিবী থেকে অন্ন অদৃশ্য করে দেন। শুরু হয় দুর্ভিক্ষ ও অনাহার। দেবতা, ঋষি, মানুষ সবাই খাদ্যের অভাবে কষ্ট পেতে থাকেন। তখন মহাদেব উপলব্ধি করেন যে অন্ন ছাড়া জীবন অসম্ভব। তখন মাতা পার্বতী কাশীতে অন্নপূর্ণা রূপ ধারণ করে অন্ন বিতরণ শুরু করেন। এমনকি স্বয়ং মহাদেবও ভিক্ষাপাত্র হাতে তার কাছে এসে অন্ন গ্রহণ করেন। এর থেকেই বোঝা যায় জ্ঞান যেমন প্রয়োজন, জীবন ধারণের জন্য অন্ন হল ঈশ্বরের প্রদত্ত মহাশক্তি। ভক্তদের বিশ্বাস কাশীর প্রতিটি প্রাণীর অন্নের দায়িত্ব মা অন্নপূর্ণার। তাই তিনি কাশীতে আজও কাউকে অভুক্ত থাকতে দেন না। কারণ মা অন্নপূর্ণা স্বয়ং নিজে এখানে বিরাজ করেন। মা অন্নপূর্ণা মন্দির দর্শন করে তাকে প্রণাম জানালাম। বর্তমানে মা অন্নপূর্ণার মূর্তিটি কালো পাথরের ওপরে রূপো ও সোনার অলংকার রয়েছে। মূল স্বর্ণ মন্দিরটি ভেতরে থাকে। বছরের ধনতেরাসের দিন থেকে অন্নকূট উৎসব পর্যন্ত সেই মূর্তি দর্শন করা যায়। এখানে মন্দির থেকে মা অন্নপূর্ণার প্রসাদী চাল বিতরণ করা হচ্ছে। আজকের এই কাশী বিশ্বনাথ ধাম দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য। মাকে প্রণাম জানিয়ে চললাম প্রসাদ ঘরের দিকে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মা অন্নপূর্ণার প্রসাদ বিনামূল্যে গ্রহণ করে থাকেন। এখানে 3 বেলা প্রসাদের ব্যবস্থা থাকে। এ এক বিরাট কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে সামিল হতে আমরাও অফিস রুমে এসে
সামর্থ্য মতন ডোনেশন দিলাম। এটা ভক্তদের ইচ্ছার উপর নির্ভর করে, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। আমি প্রসাদ গ্রহণ করে নিলাম। এখন বাজে বেলা 2:30। মা অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করে এখন বেরোলাম। এখন যাব সোজা গেস্ট হাউসে, গিয়ে কিছুটা রেস্ট নেব। প্রচণ্ড গরম লাগছে, এটা একদম বাস্তব, এখানে প্রচণ্ড গরম। এবারে গেস্ট হাউসে ঢুকে পড়লাম একটু বিশ্রাম নিতে। এখন বাজে বিকেল 5:15। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে এলাম দশাশ্বমেধ ঘাটের কাছে আরতি দর্শন করব বলে। কারণ এখানকার আরতিটা সত্যিই খুব ভালো হয়, খুব সুন্দর হয়। এখন দলে দলে মানুষ যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। চলুন আমরাও যাই, আরতি দেখব। এগোলাম ঘাটের দিকে। 100 টাকার বিনিময়ে নৌকাতে একটা জায়গা নিয়েছি। এখান থেকেই আরতি অনুষ্ঠানটা দেখব। প্রচুর ভক্ত এসেছেন আরতি অনুষ্ঠান দর্শনের জন্য। তারপরেই বিখ্যাত সেই দীর্ঘ সময়ের শঙ্খধ্বনি। এরপরে শুরু হলো ধূপ আরতি। ততক্ষণে এখানকার সঙ্গীত আর ধুনোর গন্ধে পুরো জায়গাটা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এগুলোর জন্যই তো বেনারসে ছুটে আসা। চলুন আর কথা না বাড়িয়ে আরতি অনুষ্ঠান দর্শন করি। चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता मैया जल निर्मल आता। আরতি অনুষ্ঠান দেখে আবার চললাম রাতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে। গঙ্গা দুয়ার দিয়ে মন্দির কম্পাউন্ডে ঢুকতেই পুরো মন্দির চত্বর এক মোহময়ী রূপে ফুটে উঠল আমার চোখে। পুরো জায়গাটাই আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সোনালী বেলে পাথরের ওপর সেই আলো পড়ে তার আলাদা রূপ ফুটে উঠেছে। প্রতিটা মন্দিরকে সুন্দর করে সাজানো হয়েছে। চললাম বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে। মূল মন্দির চত্বরে ঢুকে দেখলাম সোনার পাতে মোড়া বাবা বিশ্বনাথ মন্দির তখন জ্বলজ্বল করছে। অভাবনীয় এক সৌন্দর্য, বলে বোঝানো যাবে না। আর সামনের এই দ্বার তারও রূপ মোহিত করে দেয়। আমি পুরো অঞ্চল ঘুরে দেখে ফোন জমা করে দিলাম, কারণ এর ভেতরে ফোন নিয়ে আর যাওয়ার অনুমতি নেই। ভেতরে ঢুকে বাবা বিশ্বনাথকে দর্শন করলাম। তখন গর্ভমন্দিরে পুজোর প্রস্তুতি চলছে। আমি রাতের বেলা আবার আসব রাতের শৃঙ্গার অনুষ্ঠান দর্শন করার জন্য। কিছুক্ষণ থেকে বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম রাতে খাওয়ার জন্য। রাত 10টা থেকে 11টা পর্যন্ত এখানকার পরিবেশ এক স্বর্গীয় রূপ ধারণ করে। পারলে আপনারাও একবার এসে দর্শন করবেন।
আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে এই কাশী বিশ্বনাথ ধামেরই অন্যান্য মুখ্য আধ্যাত্মিক স্থান দর্শনে। আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব, এটাই বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা জানাই। শুভরাত্রি।